যদি ইতিহাসের দিকে একটু ফিরে দেখা যায় তাহলে দেখা যাবে ঘূর্ণিঝড়ের মতো বিপর্যয় হাজার হাজার জীবন আর সম্পত্তি নষ্ট করেছে। এখন কিন্তু আধুনিক প্রযুক্তিবিদ্যা আর মানবীয় জ্ঞানের সাহায্যে এই সমস্ত বিপদ আপদ থেকে মানব জীবনকে বাঁচানো যেতে পারে। এই সমস্ত ঘূর্ণিঝড়কে বোঝা আর জানমালের রক্ষা করা ভারতের মতো দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, কারণ এখানকার উপকূলীয় জেলাগুলোকে এই ধরনের আবহাওয়ার পরিণতি খুব বেশি সম্মুখীন হতে হয়। গত ৩০০ বছরের ইতিহাসে ৫,০০০-এরও বেশি প্রাণহানির জন্য এই ঘূর্ণিঝড়গুলোর মধ্যে ৭৫% বঙ্গোপসাগরেই উৎপন্ন হয়েছিল। ২৯ অক্টোবর ১৯৯৯ সালে ২০০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একটা সাংঘাতিক ঘূর্ণিঝড় উড়িষ্যার উপকূলকে ভেঙে চুরমার করে ফেলেছিল, যার ফলে পুরো রাজ্যে খুব ক্ষতি হয়েছিল। ১০,০০০ মানুষ মারা গিয়েছিল আর ১,০০০ কোটি টাকারও বেশির সম্পত্তি নষ্ট হয়েছিল। ঘূর্ণিঝড় পর্যবেক্ষণের জন্য আমাদের কাছে উপগ্রহ থেকে প্রাপ্ত ছবি উপলব্ধ ছিল, কিন্তু আমাদের কাছে কোনো পরিমাপ ছিল না যার সাহায্যে আমরা চক্রপাতের কায়িক আর শক্তিশালী তথ্যের পরিমিতি চিহ্নিত করতে পারি। সেই সময় কম্পিউটিং সিস্টেম খুবই সীমিত ছিল, পূর্বাভাসের জন্য নিউমেরিক্যাল গাইডেন্সও খুব সীমিত ছিল। পূর্বাভাসের অবধি ২৪ ঘন্টা পর্যন্ত সীমিত ছিল আর তার গুণমান ভালো ছিল না। এই দুঃখজনক ঘটনা পুরো দেশকে ঝাঁকিয়ে রেখে দিয়েছিল আর সকলের কেন্দ্রবিন্দু ছিল আইএমডি। এতে কোনোই সন্দেহ ছিল না ঘূর্ণিঝড় পূর্বাভাসের জন্য পুরনো টেকনিকের ব্যবহারের ফলে পূর্বাভাসের ক্ষমতা একটা বাধা হয়ে দাঁড়িয়েছিল। ১৪ বছর পরে ঠিক এই ধরনের তীব্রতার ঘূর্ণিঝড় ফাইলেন ১২ অক্টোবর ২০১৩ সালে গোপালপুরের কাছে আবার দ্বিতীয়বার উড়িষ্যার উপকূলকে ভেঙে তছনছ করে ফেলে। কিন্তু এইবারে পরিস্থিতিও একেবারে পাল্টে গিয়েছিল। রাজ্যের কর্তৃপক্ষ ৫ দিন আগেই সঠিক তথ্যাদি পেয়ে গিয়েছিল আর প্রয়োজনীয় প্রক্রিয়ার ফলে মৃত্যুর সংখ্যা শুধুমাত্র ২১ ছিল। আপনার যদি জানমালের রক্ষার জন্য একটা কার্যকর পদ্ধতির প্রয়োজন হয় তাহলে শুধু প্রস্তুত হলেই চলবে না, আপনাকে একটা কার্যকর পদ্ধতির প্রয়োজন। এখন আমাদের ঘূর্ণিঝড় পূর্বাভাসের তথ্য বৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ করে আর একেবারে সঠিক তথ্য দিতে সক্ষম। এটাই একটা কারণ যার ফলে আমরা সময়মতো উড়িষ্যার উপকূলের লোকেদের স্থানান্তরিত করতে পেরেছিলাম। লোকেরা আইএমডির সতর্কবাণী বিশ্বাস করেছিল, যার ফলে ক্ষতির পরিমাণ খুব কম ছিল। কিছু বিদেশি এজেন্সিরা ফাইলেন সম্পর্কে পূর্বাভাস দিয়েছিল যে যখন ফাইলেন উড়িষ্যার উপকূল পার করবে তখন তার হাওয়ার গতি হবে প্রায় ৩০০ কিলোমিটার প্রতি ঘন্টা। এই তথ্যটা বিপর্যয় পরিচালকবর্গ আর জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল। সেই জন্য আইএমডির বৈজ্ঞানিকদের উপরে একটা চাপ ছিল যে হয় তারা নিজেদের এই পূর্বাভাসের তথ্যটাকে পাল্টে দেয় অথবা তার উপরেই বিশ্বাস করে। বিদেশি এজেন্সিগুলোর পূর্বাভাস আলাদা ছিল, কিন্তু ততোধিক চাপের সময়ও আইএমডির দৃঢ় বিশ্বাসের সঙ্গে নিজের পূর্বাভাসের উপরে স্থির
আমি এই দুটো কম্পিউটারের সাহায্যে আইএমডির পূর্বাভাস আর ইউএস নেভির পূর্বাভাসকে মনিটর করছিলাম, কারণ 1999 সালের উড়িষ্যার সুপার সাইক্লোনের সময় আইএমডির পূর্বাভাস আর ঘূর্ণিঝড়ের ধ্বংসের প্রভাবগুলো ভেবে আমার মনে একটা আশঙ্কা ছিল যে আমি আইএমডির পূর্বাভাস বিশ্বাস করব কিনা। কিন্তু ফাইলিন উপকূলের দিকে এগিয়ে আসছিল, তার সঙ্গে সঙ্গে আমার আইএমডির পূর্বাভাসের প্রতি বিশ্বাসও বাড়ছিল। অবশেষে আইএমডির পূর্বাভাস অন্যান্য পূর্বাভাসের তুলনায় একেবারে সঠিক প্রমাণিত হয়েছিল। আমার মনে পড়ে ইউএস নেভি 280 কিলোমিটার প্রতি ঘন্টা হাওয়ার পূর্বাভাসের কথা বলেছিল, আর আইএমডি 220 থেকে 230 কিলোমিটার প্রতি ঘন্টা গতি অনুমান করেছিল। অবশেষে হাওয়ার গতি 220 কিলোমিটার প্রতি ঘন্টা হয়েছিল। আমরা আইএমডির পূর্বাভাসের উপরেই বিশ্বাস করেছিলাম। আইএমডি শুধু হাজার হাজার লোকের প্রাণই বাঁচায়নি, বরং 500 কোটি সরকারি টাকার খরচাও বাঁচিয়েছিল। আমি আন্তর্জাতিক স্তরে আবহাওয়াগত পূর্বাভাসের অনুসরণ করছিলাম। পুরো পৃথিবীতে অনেক এজেন্সি এই ঘূর্ণিঝড়কে লক্ষ্য করছিল। সবগুলোর তুলনায় আইএমডি একেবারে সঠিক ছিল। যখন কিনা 1999 সালের এই তাণ্ডব লীলার পরিপ্রেক্ষিতে অনেক আশঙ্কা ছিল, কিন্তু আইএমডির পূর্বাভাস সবথেকে সঠিক ছিল। আমরা যদি সমুদ্রে মাছ ধরতে যেতাম তাহলে হয়তো সকলে মারা যেতাম। ঘূর্ণিঝড়ের পূর্বাভাস আমাদের সকলের প্রাণ বাঁচিয়েছিল। আমি আমার দোকান ছেড়ে অন্যখানে চলে গিয়েছিলাম, যেখানে সরকারি পরিত্রাণ আশ্রয়স্থল ছিল। সেখানে আমি খাবার পেয়েছিলাম, থাকতে পেয়েছিলাম। ঘূর্ণিঝড় চলে যাবার পরে যখন আমি ফেরত আসলাম, আমার দোকান নষ্ট হয়ে গিয়েছিল। আমি কিন্তু সুরক্ষিত ছিলাম। This is very significant given the ferocity of the cyclone and the fear it had generated, especially among foreign meteorologists who are predicting absolutely the worst. The Indian Met Department's predictions for once was spot on. The Met Department was spot on in its predictions, far more accurate than Western observers who felt that India was downplaying the potential danger of the cyclone. रात आए तूफान को हिंदुस्तान ने वाकई हरा दिया, और वो इसीलिए क्योंकि हिंदुस्तान तैयारी करके बैठा था। প্রধানমন্ত্রী ও উড়িষ্যার মুখ্যমন্ত্রী আইএমডি এর সঠিক পূর্বাভাসের প্রশংসা করেছেন। मेट्रोलॉजिकल डिपार्टमेंट ने बहुत एक्यूरेट इंफॉर्मेशन दिया है, और आप तो जानते हैं 9 लाख लोग इवैक्यूएट थे 36 आवर्स में। ये बहुत भारी काम है। इस साइक्लोन में मौसम विभाग ने टेक्नोलॉजी का बखूबी उपयोग किया, और 6 तारीख से ही ये संकेत दे दिए गए थे। जो अनुमान थे उतनी वेलोसिटी रही, जो दिशा थी अनुमानित वही दिशा रही, जो अनुमानित टाइम था वही टाइम रहा। যখন ইন্ডিয়ান মিডিয়া মানুষের জীবন বাঁচাবার জন্য আইএমডির ভুরি ভুরি প্রশংসা করছিল, সেখানেই আবার ডব্লিউএমও, ওয়ার্ল্ড ব্যাংক একেবারে খোলাখুলিভাবে এই বিপর্যয় থেকে মোকাবিলা করার জন্য আবহাওয়া বিজ্ঞান বিভাগের খুব প্রশংসা করছিল। প্রথমবার আইএমডিকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট জাতীয় পুরস্কার দিয়ে সম্মানিত করে। ঠিক এইভাবে 2014 সালে বিশাখাপট্টনমে হুদহুদ ঘূর্ণিঝড়ের সঠিক ভবিষ্যৎবাণীর জন্য আইএমডি জাতীয় আর আন্তর্জাতিক স্তরে নিজের বিশ্বাসযোগ্যতা মজবুত করে ফেলেছিল। শুধুমাত্র হুদহুদ আর ফাইলিন আইএমডির সঠিক তথ্য প্রণালীর উদাহরণ নয়, বরং গত কয়েক বছরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের জন্য ক্রমাগত উন্নতি করেছে। ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগের সতর্ক বার্তা পদ্ধতিতে মন্তব্য, পর্যবেক্ষণ, বিশ্লেষণ, সংখ্যাসূচক মডেলিং, সতর্ক বার্তা, প্রচারতা সম্মিলিত আছে। গত কয়েক বছরে ঘূর্ণিঝড়ের পর্যবেক্ষণে অনেক গুরুত্বপূর্ণ উন্নতি হয়েছে, যেমন ডেটা সংযুক্তিকরণ, সমস্ত জল, স্থল আর আকাশ থেকে নেওয়া সমস্ত ডেটাগুলোকে ব্যবহার করে ঘূর্ণিঝড়ের অবস্থান আর রূপকে সঠিকভাবে নির্ণয় করা হয়। এর মধ্যে নিউমেরিক্যাল মডেলের পূর্বাভাসে অনেক উন্নতি হয়েছে, আর শুধুমাত্র গ্লোবাল মডেলই না, বরং রিজনাল মডেলেও ঘূর্ণিঝড় পূর্বাভাসের দক্ষতায় অনেক উন্নতি হয়েছে। আইএমডির আধুনিক সতর্কতা পদ্ধতি, যেটা কিনা ফাইলিন ঘূর্ণিঝড়ের গল্প, এটাকে বোঝার জন্যে
আমাদের আগে গ্রীষ্মপ্রধান ঘূর্ণিঝড়ের বৈশিষ্ট্যকে বুঝতে হবে। ঘূর্ণিঝড় বেশিরভাগ উষ্ণ গ্রীষ্মপ্রধান জলের বড় অংশে তৈরি হয়। সেই জন্যে এইগুলোকে উষ্ণ গ্রীষ্মপ্রধান চক্রবাতের নামে জানা যায়। এইগুলোকে উত্তর আটলান্টিকে ঘূর্ণিবর্তা নামে জানা যায়। উত্তর প্রশান্তে ঘূর্ণিঝড় আর ভারত মহাসাগরে ঘূর্ণিঝড় নামে জানা যায়। উত্তর গোলার্ধে তৈরি হওয়া ঘূর্ণিঝড় হাওয়া ঘড়ির কাঁটার বিপরীতে, আর দক্ষিণ গোলার্ধে তৈরি হওয়া ঘূর্ণিঝড় কেন্দ্রের চারপাশে ঘড়ির কাঁটার দিশায় ঘোরে, আর হাওয়ার গতি ন্যূনতম ৬২ কিলোমিটার প্রতি ঘন্টা হয়। ভারতে ঘূর্ণিঝড় আসার প্রধানত দুটো মরশুম আছে। প্রথম হল এপ্রিল থেকে জুন পর্যন্ত বর্ষাকাল আসার আগে, আর মরশুমের দ্বিতীয় ভাগ হল অক্টোবর থেকে ডিসেম্বর অর্থাৎ বর্ষাকালের পরে। প্রতিটা ৫টার মধ্যে ঘূর্ণিঝড়ের মধ্যে ৪টে বঙ্গোপসাগর থেকে আসে। প্রতিটা ৫টা ঘূর্ণিঝড়ের মধ্যে প্রবল গতির হয়, আর একটা বা দুটো অতি প্রবল গতির হয়। সর্বনিম্ন বায়ুমণ্ডলের চাপ আর সর্বাধিক হাওয়ার ভিত্তিতে ভারত মহাসাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হয় সেইগুলোকে ৫টা শ্রেণীতে ভাগ করা হয়। ঘূর্ণিঝড়, প্রবল ঘূর্ণিঝড়, অতি প্রবল ঘূর্ণিঝড়, অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড় আর মহা ঘূর্ণিঝড়। সবথেকে গুরুত্বপূর্ণ দিক ঘূর্ণিঝড়ের কেন্দ্রকে নির্ধারিত করা, যা কিনা সবথেকে কম চাপের কেন্দ্র হয়, আর হাওয়ার অ্যান্টি ক্লকওয়াইজ হিসাবে সেটা চলে স্তরের উপরে। এমন এই জন্যে যাতে ঘূর্ণিঝড়ের তীব্রতাকে নির্ধারিত করা যেতে পারে, যা পড়ে যাওয়া চাপের কেন্দ্রের ভিত্তির উপরে হয়। ঘূর্ণিঝড়ের কারণে তীব্রতাকে বেশির থেকে বেশি তৈরি করে রাখে। একটা পূর্ণ বিকশিত চক্রবাতের একটা নেত্র থাকে, যেটাকে ঘূর্ণিঝড়ের কেন্দ্র বলা হয়। এই নেত্রের চারপাশে একটা দেওয়ালের মতো ১০ থেকে ৫০ কিলোমিটার মেঘের স্তর থাকে, যেটাকে আই ওয়াল অথবা ওয়াল ক্লাউড ক্ষেত্র বলে। এটা ঘূর্ণিঝড়ের সবথেকে মারাত্মক ভাগ। এখানে হাওয়ার গতি ২০০ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত হতে পারে। যেমনি আমরা ওয়াল ক্লাউড রিজন থেকে দূরে সরে যাই, তখন মেঘ আই ওয়াল রিজন থেকে পাক খাওয়া অবস্থায় দেখা যায়। এই ক্ষেত্রটাকে রেইন ব্যান্ড রিজনও বলে। ঘূর্ণিঝড় থেকে অনেক ধরনের বিপদ উৎপন্ন হয়, যেমন ঘূর্ণিঝড়ের প্রভাবে ভীষণ বৃষ্টি, জোরে জোরে হাওয়া, আর অবশেষে তীব্র সমুদ্রের ঢেউ, যার ফলে সমুদ্রের জলস্তর অসামান্যভাবে উপর দিকে উঠে আসে, যেটাকে স্টর্ম সার্জও বলা হয়। ইমারত ধসে যাওয়া, গাছ পড়া, উড়ন্ত ভগ্নাবশেষ, তড়িতাহত, বন্যা, বিমান দুর্ঘটনা, আর ঘূর্ণিঝড়ের পরে জল থেকে উৎপন্ন রোগজারি, এই সমস্ত কিছু হল ঘূর্ণিঝড়ের বিশেষ কুপ্রভাব। ঘূর্ণিঝড় শুধুমাত্র উপকূলে যারা বসবাস করে তাদেরই মৃত্যুর জন্য দায়ী না, বরং লোকেদের জীবিকায় বাধা সৃষ্টি করার জন্যও দায়ী। সাধারণত লোকেদের মালপত্র আর জিনিসকেই ক্ষতি করে না, তাছাড়া দেশের অর্থব্যবস্থাকে কয়েক বছর পিছিয়ে দেয়। দেশে মোট ৯৬টা জেলা ঘূর্ণিঝড়ে প্রভাবিত হয়। ঘূর্ণিঝড়ের কেন্দ্র আর তীব্রতা নির্ধারণ করার জন্য বিভিন্ন উপকরণের সাহায্যে পর্যবেক্ষণ ডেটার বিশ্লেষণ করা হয়। যে কোনো ঘূর্ণিঝড়ের কেন্দ্র নিম্নচাপের অথবা ভূতলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরা হাওয়া। কারণ ঘূর্ণিঝড়ের তীব্রতার নির্ধারণ নিম্নতম বায়ুমণ্ডলের চাপের ভিত্তিতে, অথবা ঘূর্ণিঝড়ের কারণ ঘূর্ণিঝড়ের কেন্দ্রের কাছে বায়ুমণ্ডলের চাপ ন্যূনতম হয়। মহাকাশ ভিত্তিতে পর্যবেক্ষণ ঘূর্ণিঝড়ের যে কোনো পূর্বাভাসের একটা গুরুত্বপূর্ণ সাধন। কারণ ঘূর্ণিঝড় সমুদ্রের উপরে সৃষ্টি হয়, যেটাকে উপগ্রহের সাহায্যে সহজেই দেখা যায়। এইটার জন্য ভারতীয় আবহগত বিভাগ ২ প্রকারের উপগ্রহ ব্যবহার করে, যেমন জিও স্টেশনারি আর পোলার অরবিটারি স্যাটেলাইট। জিও স্টেশনারি উপগ্রহ প্রতি ৩০ সেকেন্ডে ছবি পাঠায়, যার সাহায্যে বৈজ্ঞানিকরা প্রতি আধ ঘন্টায় ঘূর্ণিঝড়ের অবস্থান, তীব্রতা আর তার গঠনের দিকে লক্ষ্য রাখে।
এই সময় 3টে এই ধরনের উপগ্রহ কাজ করছে, কল্পনা 1, ইনস্যাট 3A আর ইনস্যাট 3D, যেগুলোকে ভারতীয় মহাকাশ অনুসন্ধান প্রতিষ্ঠান দ্বারা নিক্ষেপ করা হয়েছে। ঘূর্ণিঝড়ের তীব্রতা উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের ছবির প্যাটার্নের সাহায্যে নির্ধারণ করা হয় যখন ঘূর্ণিঝড় গভীর সমুদ্রে থাকে। এই প্রযুক্তিটাকে ডভোরাক টেকনিক বলা হয়। এইখানে ঘূর্ণিঝড়ের তীব্রতাকে 1 থেকে 8 পর্যন্ত ট্রপিক্যাল সাইক্লোন ইন্টেন্সিটি অর্থাৎ T20 মাধ্যমে মাপা হয়। সেই জন্যে T1.0 একটা নিম্নচাপের ক্ষেত্র, 1.5 গভীর নিম্নচাপ, 2.0 অতি গভীর নিম্নচাপ, 2.5 ঘূর্ণিঝড়, 3.5 প্রবল ঘূর্ণিঝড়, 4.0 অতি প্রবল ঘূর্ণিঝড়, 5.0 অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড় আর 6.5 মহা ঘূর্ণিঝড়। ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আমেরিকান নোভা আর ইউরোপীয় অরবিটিং স্যাটেলাইট থেকে প্রাপ্ত করে। এই প্রোডাক্ট ঘূর্ণিঝড়কে আরও ভালোভাবে বোঝার জন্য সহায়তা এবং সমুদ্রী এলাকার উপরে সারফেসকে হাওয়া প্রদান করে। যখন কিনা পোলার অরবিটিং স্যাটেলাইট থেকে দিনে 1-2 বার যে কোনো জায়গার মেঘের ছবি পাওয়া যেতে পারে। ভূ সমলয় উপগ্রহ থেকে প্রতি আধ ঘন্টা অন্তরে পুরো বিশ্বের ডেটা পাওয়া যায়। যখন ঘূর্ণিঝড় তীরের কাছে রেডারের রেঞ্জে আসে, যখন রেডারের পর্যবেক্ষণের দ্বারা ঘূর্ণিঝড়ের তীব্রতা, স্থান আর তার উৎপত্তি নির্ধারণ করতে সুবিধা হয়। IMD কয়েক বছর ধরে অ্যানালগ রেডারের টেকনিক ব্যবহার করছে, কিন্তু 2002 সালের পর থেকে এরা ডপলার রেডার নিয়েছে। এখন এদের কাছে 24টা ডপলার রেডার আছে, যে প্রতি 10 মিনিট অন্তরে ঘূর্ণিঝড়ের রচনার ছবি পাঠাতে থাকে। এই ঘূর্ণিঝড় উলম্ব গঠন প্রদান করে। এটা ঘূর্ণিঝড়ের তীব্রতা মাপার একটা পরিমাপ, নেত্রের ব্যাস রেখা ও ঘূর্ণিঝড়ের তীব্রতা মাপার একটা গুরুত্বপূর্ণ পরিমাপ, যেটাকে সহজেই ডপলার রেডারের সাহায্যে দেখা যায়। সেই জন্য যখন আমরা ঘূর্ণিঝড়কে ডপলারের সাহায্যে 2 থেকে 300 কিলোমিটার দূর থেকে দেখি, তখন এর গতির, এর দিশা, তীব্রতা, ঝড়ের উত্থান তরঙ্গ আর এর মধ্যে কি ধরনের ধ্বংসের সম্ভাবনা আছে, এই সমস্ত কিছুর তথ্য পেয়ে যাই। আগে শুধুমাত্র তীব্র গতি আর মেঘের সম্বন্ধে জানা যেত। এখন শুধুমাত্র বৃষ্টিপাতের পরিমাণই না, বরং কত জোরে বৃষ্টি হবে তাও জানা যায়। আর 200 কিলোমিটার প্রতি ঘন্টা তীব্রতার হাওয়া সম্পর্কেও জানা যায়, যেখানে পাইলিন ঘূর্ণিঝড়ে সেই সমস্ত তথ্য পাওয়া যায় যেগুলো আগে পাওয়া যেত না। যেমনই ঘূর্ণিঝড় উপকূলের কাছে পৌঁছয়, সেটা উপকূল পর্যবেক্ষণাগার অর্থাৎ স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্র আর জল জাহাজের নজরে এসে পড়ে। ভারতে এমন পর্যবেক্ষণ কেন্দ্র আর স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্রের একটা বিশাল নেটওয়ার্ক মজুদ আছে। বিভিন্ন সূত্র থেকে যে সমস্ত ডেটা উপলব্ধ হয়, সেগুলো নিউ দিল্লি অবস্থিত ন্যাশনাল মেট্রোলজিক্যাল টেলিকমিউনিকেশন সেন্টারে জমা হয় আর বিভিন্ন ব্যবহারকারীদের সমূহকে বিতরণ করে দেওয়া হয়। এই সময় এই সমস্ত ডেটা প্রতি 10 মিনিটে আবহাওয়া বৈজ্ঞানিকেরা পেতে থাকে। আজ থেকে প্রায় 10 বছর আগে এই সমস্ত ডেটা 3 থেকে 4 ঘন্টা পরে উপলব্ধ হতো। জাতীয় স্তরে আমাদের কাছে মোট 6টি অটোমেটিক মেসেজ সুইচিং সিস্টেম আছে, যা 6টি এয়ারপোর্টে ইনস্টল করা আছে। আবহাওয়া সম্পর্কিত এই সমস্ত ডেটা অত্যন্ত জটিল। এইগুলো সমস্ত পৃথিবী থেকে একত্রিত করা হয়। এইগুলো একটা উচ্চ শক্তি কম্পিউটিং সিস্টেমের সাহায্যে প্রসেস করা হয়। একবার প্রসেস হওয়ার পরে এই সমস্ত পর্যবেক্ষণীয় ডেটাগুলোকে সংখ্যাসূচক আবহাওয়া পূর্বাভাস মডেলে লোড করে দেওয়া হয়, যাতে পূর্বাভাস জানা যেতে পারে। এই পূর্বাভাস বা পরিণামগুলো মডেলের হিসেবে আলাদা আলাদা হতে পারে, কারণ এতে বিভিন্ন বিশেষত্ব হয়, যেমন ব্যবহার করা ডেটা, আয়ত্তকরণের পদ্ধতি, মডেলিংয়ের অঞ্চল, মডেলে ব্যবহৃত পদার্থবিদ্যা আর মডেলের রেজলিউশন ইত্যাদি। বিভিন্ন মডেল দ্বারা যে সমস্ত পূর্বাভাস করা হয় সেগুলো বাইনারি ফরম্যাটে হয়, যা সফটওয়্যারের সাহায্যে চিত্র সংক্রান্ত গ্রাফিক ফরম্যাটে পাল্টে দেওয়া হয়, যেটা দেখলে প্রথম নজরেই আবহাওয়া বৈজ্ঞানিকেরা সহজেই পূর্বানুমান করতে পারেন। এই পূর্বানুমান প্রতি 6 ঘন্টা অন্তরে 5 দিন পর্যন্ত উপলব্ধ থাকে। প্রারম্ভিক স্থান আর তীব্রতা নির্ধারণ হয়ে যাওয়ার পরে
আধিকারিকভাবে ঘূর্ণিঝড়ের দিশা আর তীব্রতার পূর্বাভাস করার প্রস্তুতি নেওয়া হয়। প্রতিটা সংখ্যাসূচক মডেলের পূর্বাভাস একে অপরের সঙ্গে আলাদা আলাদা হতে পারে। এখানে বৈজ্ঞানিকেরা নিজেদের জ্ঞান আর দক্ষতার সাহায্যে সিদ্ধান্তে পৌঁছয়। পূর্বাভাসের এই বর্তমান বিকাশের কারণে আইএমডি 2009 সালে ঘূর্ণিঝড়ের তীব্রতার দিশা আর তীব্রতার পূর্বাভাস 72 ঘন্টা পূর্ব অবধির জন্য আরম্ভ করে আর 2013 সালের পূর্বের অবধিকে 120 ঘন্টা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে জোরে বৃষ্টি নিরীক্ষণ উপগ্রহ রেডার AWS আর ARG থেকে করা হয়। সামুদ্রিক প্রবাহের নিরীক্ষণ জোয়ার মাপার যন্ত্র আর উপকূলীয় বওয়া দ্বারা হয়। আইএমডি দ্বারা সামুদ্রিক ঢেউয়ের তীব্রতার পূর্বাভাস নোমোগ্রাম ঘোষ মডেল আর আইআইটি দিল্লি মডেল আর INCOIS হায়দ্রাবাদ মডেলের ভিত্তিতে করা হয়। ঘূর্ণিঝড়ের ব্যাপারে একজন আবহাওয়া বিজ্ঞানী প্রারম্ভিক স্তরে একটা মডেল দেখে। মডেল যদি বর্তমানের প্রারম্ভিক পরিস্থিতিটাকে পরখ করে নেয়, তাহলে ধরে নেওয়া হয় যে এই মডেলটা আসছে কাল অথবা পরশুর জন্য পূর্বাভাস করতে পারবে। অন্যভাবে দেখতে গেলে একজন বৈজ্ঞানিক নিজের পুরনো অভিজ্ঞতার ভিত্তিতে ভালোর থেকে ভালো মডেল নির্বাচন করে। যদি আজকের পরিস্থিতিতে ভালো মডেলটা আলাদা কাজ করে, তাহলে সেই পরিস্থিতিগুলোকে পরিসংখ্যানগতভাবে সমন্বয় করা হয় আর সেই অনুসারে পূর্বাভাস করা হয়। যে কোনো একটা মডেলের ভিত্তিতে মোট ফল ভবিষ্যৎবাণী আর পদ্ধতিকে ব্যবহার করে বিভিন্ন উপকূলের স্থানগুলোর ঘূর্ণিঝড়ের পার করার সম্ভাবনার পূর্বাভাস করা হয়। মডেলের দক্ষতার উপর ভিত্তি করে সাধারণ মতামত তৈরি করা হয়। উদাহরণস্বরূপ, মাল্টি মডেলে ঘূর্ণিঝড়ের পথের ভবিষ্যৎবাণী করার টেকনিক থাকে, অথবা একটা ডাইনামিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মডেলে ঘূর্ণিঝড়ের তীব্রতা অনুমান করার টেকনিক থাকে। সেই জন্য যেমন আমি বলেছি যে কোনো মডেলই উপযুক্ত না। কোনো মডেল সমস্ত ঘূর্ণিঝড়ের সম্বন্ধে সঠিকভাবে বলতে পারে না। সেই জন্য আমাদের এনস্যাম্বলের প্রয়োজন হয়। এখানে নোট করা অত্যন্ত প্রয়োজন যে চূড়ান্ত ভবিষ্যৎবাণী যেটা এখন এসেছে, পরিণামটা হলো বৈজ্ঞানিক টেকনিক আর মানবীয় অভিজ্ঞতা। আবহাওয়া সম্পর্কে একেবারে সঠিক ভবিষ্যৎবাণীতে কোনোটারই গুরুত্ব কম নয়। যখন বৈজ্ঞানিকেরা নিজের চূড়ান্ত সিদ্ধান্ত করে ফেলে, তখন এই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাঠগত আর গ্রাফিক্যাল রূপে জারি করে দেওয়া হয়। এতে বর্তমান অবস্থা, যেমন স্থান আর তীব্রতা, সম্ভাবিত ঘূর্ণিঝড়ের আসার কেন্দ্র আর সময়, সম্ভাবিত বিপরীত মরশুম যেমন ভারী বৃষ্টি, তীব্র হাওয়া, সমুদ্রে ঢেউ, সম্ভাবিত ক্ষতি সম্পর্কে সমস্ত প্রাসঙ্গিক তথ্য দেওয়া হয়। আর তার সঙ্গে কী ধরনের অ্যাকশন নেওয়া হবে সেই সম্পর্কেও জানানো হয়। এই তথ্যগুলো প্রতি 3 ঘন্টা অন্তরে জারি করা হয়। এই তথ্য বিভিন্ন ব্যবহারকারী যেমন সাধারণ মানুষ, জেলে, কৃষক, জল জাহাজ, বন্দর, উপকূলীয় কর্তৃত্ব, বিপর্যয় পরিচালক বর্গ ইত্যাদিদের দেওয়া হয়। ঘূর্ণিঝড় সম্পর্কিত তথ্য বিভিন্ন মাধ্যমে যেমন ওয়েবসাইট আর অন্যান্য ইলেকট্রনিক মিডিয়া যেমন ইমেল, SMS আর ফ্যাক্স, এই ধরনের সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক আর টুইটারেতেও দেওয়া হয়। প্রতিদিন প্রেস রিলিজ ছাড়া পরিস্থিতির সাধারণ লোক আর বিপর্যয় পরিচালক বর্গ দ্বারা সঠিক অ্যাকশন নেবার জন্য প্রেস কনফারেন্স করা হয়। আর রাজ্য আর কেন্দ্র সরকার লোকেদের জানাতে আর স্থান খালি করার জন্য তাদের ঘূর্ণিঝড় আশ্রয়গৃহ পর্যন্ত পৌঁছবার ব্যবস্থা করে। ঘূর্ণিঝড়ের সময় ক্যাবিনেট সচিবের নেতৃত্বে জাতীয় সংকট ব্যবস্থাপন সমিতির বৈঠক হয়। যখনই সতর্কবার্তা আসে, তৎক্ষণাৎ কাজ আরম্ভ হয়ে যায়। NCMC-তে সমস্ত সম্পর্কিত মন্ত্রকের প্রতিনিধি থাকে, যেমন রক্ষা মন্ত্রক, গৃহমন্ত্রক, স্বাস্থ্য মন্ত্রক, বিদ্যুৎ মন্ত্রক, দূরসঞ্চার মন্ত্রকের সঙ্গে সঙ্গে সরকার আর সম্বন্ধিত রাজ্যের মুখ্য সচিব আর অন্যান্য পদাধিকারীরাও ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অংশগ্রহণ করে। আমরা লক্ষ্য রাখি ক্যাবিনেট মন্ত্রক অবস্থার উপরে লক্ষ্য রাখে আর এটা দেখে যে রাজ্যের কি প্রয়োজন আছে আর যা যা সাহায্য প্রয়োজন হয় সেটা দেওয়া হয়। যে সমস্ত লোকেরা দূরে দূরে থাকে তাদের কাছে বার্তা পৌঁছবার জন্যে তাদের
আলাদা আলাদা কেন্দ্র থেকে SMS পাঠানো হয়। যেমন জাতীয় ঘূর্ণিঝড় সতর্কবার্তা বিভাগ দিল্লি, ঘূর্ণিঝড় সতর্কবার্তা কেন্দ্র কলকাতা, চেন্নাই, মুম্বাই, ভুবনেশ্বর, বিশাখাপট্টনম আর আহমেদাবাদ ইত্যাদি। আর এর সঙ্গে সঙ্গে সরকারি কর্মকর্তা হিসেবে সচরাচর তহসিলদার উপকূলের এলাকার লোকেদের খবর দেয়। যদি কখনো আমরা SRC অফিস থেকে কোনো খবর পাই, আমরা সঙ্গে সঙ্গে আমাদের স্তরে পর্যবেক্ষণ আরম্ভ করে দিই। আমরা তৎক্ষণাৎ বিপর্যয় ব্যবস্থাপন কর্তৃত্ব অধিকারীদের সঙ্গে মিটিং করি। তারপরে অন্যান্য বিভাগদের ডাকি, যেখানে আমরা ODRAF এর সম্মুখে অবস্থা বুঝতে চেষ্টা করি। যদি প্রয়োজন হয় তখন আর্মি আর নেভির লোকেরা আমাদের সাহায্য করতে এগিয়ে আসে। ফাইলিনের সময় ৩রা অক্টোবরের দিন সংখ্যাসূচক আবহাওয়া পূর্বাভাস জানায় যে দক্ষিণ চীন সাগর থেকে একটা ঘূর্ণি আন্দামান সাগরের দিকে এগোচ্ছে, যেটা ৮ই অক্টোবর পর্যন্ত তীব্রভাবে বিষণ্ণতার রূপ ধারণ করতে পারে। তখনই IMD নিজের সমস্ত সম্পদ সক্রিয় করে এটার দিকে লক্ষ্য রাখতে আরম্ভ করে দেয়। ৮ তারিখে আবহাওয়া দপ্তর ভবিষ্যৎবাণী করে যে এই গভীর নিম্নচাপ ভীষণ ঘূর্ণিঝড়ের রূপ ধারণ করে 12ই অক্টোবর বিকেলে গোপালপুরের কাছে উপকূল পার করবে। উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশ সরকারের সঙ্গে সঙ্গে কেন্দ্র সরকারকেও তথ্য জারি করা হয়। কেন্দ্র আর রাজ্য কর্তৃপক্ষ তৎক্ষণাৎ উপকূলের বাসিন্দাদের সেখান থেকে সরাতে আরম্ভ করে দেয়। ওদের কাছে পুরো 5 দিনের সময় ছিল, সেটা যথেষ্ট ছিল। পরিত্রাণ কমিশনার কার্যালয়ের কাছেই ঘূর্ণিঝড় পরিত্রাণ শিবির আর স্কুল পর্যন্ত লোকেদের পৌঁছবার ব্যবস্থা করে দেয়। অন্ধ্রপ্রদেশ রাজ্য, উড়িষ্যা সরকার SDRF আর কেন্দ্র সরকার NDRF মোতায়েন করে। এদের সাহায্যে প্রথমবার ভারতের ইতিহাসে এত পরিমাণে লোকেদের উপকূল এলাকা থেকে বের করে আশ্রয়স্থল পর্যন্ত পৌঁছবার কাজ করে। যেই ঘূর্ণিঝড় বেরিয়ে যায়, আমরা সকলে কাজে ব্যস্ত হয়ে পড়ি, বিশেষভাবে সড়ক পরিষ্কারের কাজে, পোতাশ্রয় খোলার কাজে, জল জাহাজগুলোকে ছাড়ার জন্যে। যে সমস্ত লোকেরা বাইরে ছিল তাদের খাবারের প্যাকেটস দেওয়া হলো, ওষুধ দেওয়া হলো। এই কাজে স্থানীয় প্রশাসনও অংশগ্রহণ করে। আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে মিলেমিশে সংযুক্ত অপারেশন সেন্টার আরম্ভ করি, যেখানে খোঁজার জন্যে আর প্রাণ বাঁচাবার জন্যে যে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল সেটা নেওয়া হয়েছিল। 1999 সালের বিপর্যয়ের পরে ভারতের ঘূর্ণিঝড় সতর্কবার্তা পদ্ধতি অসাধারণ প্রযুক্তিগত উন্নতি আর বুনিয়াদী পরিকাঠামোতে উন্নতির সঙ্গে সঙ্গে অত্যন্ত সফর অতিক্রম করেছে। ফাইলিন আর হুদহুদের মতো ঘূর্ণিঝড়ের সময় একেবারে সঠিক ভবিষ্যৎবাণী আর হাজার হাজার জীবন রক্ষা ভারতের প্রভাবশালী আর সঠিক পূর্বাভাস তথ্য প্রণালীর একটা প্রমাণ। এটাই কিন্তু সফলতা সফরের শেষ নয়। এখনো কিন্তু অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া বাকি আছে। আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। ঘূর্ণিঝড়ের তীব্রতার অনুমান, অনেকগুলো সংখ্যাসূচক মরশুমের পূর্বাভাস মডেল ঘূর্ণিঝড়ের তীব্রতাতে তাড়াতাড়ি পরিবর্তনের অনুমান করতে সক্ষম থাকে। বেশি বৃষ্টিপাতের পূর্বাভাসের জন্য সংখ্যাসূচক মডেলসগুলোর প্রদর্শন এতটা ভালো নয়। যেমন কিনা আমরা সকলেই জানি যে বেশি বৃষ্টি হলে বন্যা আসে, যার ফলে জীবন আর জিনিসের অনেক ক্ষতি হয়। সেই জন্যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হল ভারী বৃষ্টির জন্য ভবিষ্যৎবাণীতে সংশোধন। এখনও আমাদের কাছে ঘূর্ণিঝড়ের কোনো পর্যবেক্ষণ আকার নেই। আমরা ঘূর্ণিঝড়ের প্রান্তস্থ পর্যবেক্ষণ করি, সেই জন্য বিমানের সাহায্যে ঘূর্ণিঝড়ের ভেতরে পর্যবেক্ষণের প্রয়োজন আছে। ফাইলিন আর হুদহুদের সঠিক ভবিষ্যৎবাণীর জন্য IMD দেশ বিদেশে একটা উদাহরণ স্থাপন করেছে। ভারত আবহাওয়া বিজ্ঞান বিভাগ নিরন্তর এই পদ্ধতিতে আরও বেশি করে সংশোধন করে চলেছে, যাতে পূর্বাভাসের অবধিতে বৃদ্ধি আর সঠিক ভবিষ্যৎবাণী শুধুমাত্র মানব জীবনই না, বরং উপকূলের এলাকাগুলোতে আর্থিক ক্ষতিকে আটকানো যায়। তখনই আপনি মডেলের পূর্বাভাসে উন্নতি করতে পারবেন। আর মডেলগুলোর পূর্বাভাসে উন্নতি করার জন্য আপনাকে মডেলের মধ্যে সেই অতি উত্তম পর্যবেক্ষণগুলোকে আত্মসাৎ করার প্রয়োজন আছে, যেটা কিন্তু অত্যন্ত জটিল কাজ। ঘূর্ণিঝড় পূর্বাভাস আরও বেশি উন্নতির জন্য এটাই লক্ষ্য। ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ আমরা আটকাতে পারব না, কিন্তু ভারতের আবহাওয়া বিভাগের সময় থাকতে সতর্কবার্তা পদ্ধতি আর দেশের বিপর্যয় ব্যবস্থাপনা পদ্ধতি আমাদের আশ্বস্ত করে যে বহুমূল্য জীবন আর নষ্ট হবে না।
আর উপকূলের অর্থব্যবস্থা ঘূর্ণিঝড়ের কুপ্রভাবে কম থেকে কম প্রভাবিত হবে।